আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা লামিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ডাকসু নির্বাচনের প্রার্থীরা, শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানা কর্মসূচি। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। লেখক, গবেষক, রাজনীতিক বদরুদ্দিন উমরের মৃত্যু। শোষণহীন সমাজ গঠনে আজীবন সংগ্রামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন সোমবার। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাদারীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ রাত 10টা পর্যন্ত প্রচার চলবে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন শহীদুল্লাহ রাজু। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। রাজু, ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম কেমন চলছে? তামিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের একদম শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কিন্তু প্রার্থীরা। আমি কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক যেসব শিক্ষার্থী রয়েছেন এবং নারী শিক্ষার্থী, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা, এবং যত বেশি শিক্ষার্থী ভোটারের কাছে তারা পৌঁছাবেন তত বেশি তাদের এগিয়ে থাকার সম্ভাবনা সৃষ্টি হবে বলে তারা জানিয়েছেন। এবং তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল সহ কয়েকটি প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা জানিয়েছেন যে দুইটি রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে ভোটের দিন বলে তারা অভিযোগ করছেন। তাছাড়া নর্মালি যে এমনিতেই প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে, যেহেতু আজকে রাত 10টার মধ্যে প্রচারণা শেষ করার একটা নির্দেশনা রয়েছে, সকাল 10টায় শুরু হয়েছিল, আজকে রাত 10টায় শেষ হবে। এবার তো শেষ মুহূর্তে প্রার্থীরা যত বেশি ভোটারের কাছে পৌঁছাতে পারেন তার চেষ্টা করছেন। আমি এখন কিন্তু আছি ডাকসুর সামনেই। সেখানে ডাকসু এবং মধুর ক্যান্টিনের মাঝামাঝি স্পেসে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আছেন, কিন্তু সন্ধ্যার আগে শিক্ষার্থীরা আরও বেশি পরিমাণে ছিলেন এবং তারা জনসংযোগ করছিলেন ভোটারের কাছে। কিন্তু এরপরে যতই রাত হবে ততই তারা হলগুলোতে প্রচারণা বাড়াচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত 26 তারিখ ডাকসুর থেকে ডাকসুর প্রচারণা শুরু হয় এবং 13 দিন ধরে প্রচারণা চলছে এবং আজকে শেষ। এবং আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং স্বাধীন ভোট হবে এবং সেদিনেই ফলাফলও হওয়ার কথা রয়েছে। আমি একটা বিষয়ে যদি জানিয়ে রাখি যে এবার ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পদ ভিত্তিক যদি বলি তাহলে ভিপি, সহসভাপতি ভিপি 45 জন প্রার্থী রয়েছেন, সাধারণ সম্পাদক জিএস রয়েছেন 19 জন প্রার্থী। এবং জি রাজু, আপনাকে ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিভিন্ন হলে ও অনুষদে ঘুরে ঘুরে প্রার্থীরা জানিয়েছেন নিজেদের ইশতেহার। দুপুরে শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের সুযোগ ও জাল ভোট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় নির্বাচন কমিশন। লাইলা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের 2 দিন আগেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ পাঠ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক বটতলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া শপথ অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ছাত্রদল সমর্থিত সব প্রার্থী। রাজনৈতিক সম্প্রীতি বজায়, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ করেন তারা। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা, শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ দিনের প্রচারণায় সকাল থেকেই ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেছেন প্রার্থীরা। শেষ দিনেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন শিবির সমর্থিত প্রার্থী। জরুরি ব্রিফ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8 জন মানুষ আছে যারা এই পদের জন্য যোগ্য, তাদের সাথে আমার ফাইট করার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে, তার মেয়ে, তার ভাই বোন ভোট দিতে তাদেরকে অনুরোধ করতেছেন যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন। একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এমন 30 জন ভোটার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন। এই হলো আমাদের 30 জন ভোটার যারা স্বাধীনভাবে এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ সহ 10 দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই নির্বাচন যাতে কেউ ঠেকাতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 10 উপদেষ্টার উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে উঠে আসে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, কোনো শক্তির পক্ষেই নির্বাচনকে পিছিয়ে দেয়া সম্ভব নয়। মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটার আলোকেই এই মিটিং। নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যারাই কাটা বিছানোর চেষ্টা করছেন তাদের প্রতি নসিহত হিসেবে শিগগিরই বাংলাদেশে আসবেন তারেক রহমান।
রাজধানীর কাকরাইলে এক আলোচনায় তিনি বলেন, কোনো আলাপ আলোচনা ছাড়া আরপিওতে কিছু নিয়ে আসলে জটিলতা তৈরি হতে পারে। বর্তমান সংবিধানের ভিত্তিতে সবকিছু চলছে, কাকে খুশি করার জন্য ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা হচ্ছে এমন প্রশ্ন রেখেছেন তিনি। আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজনের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় মারা যাওয়ার আগে তদন্ত কর্মকর্তার কাছে রাজনীতিক বদরুদ্দিন উমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আইনে সুযোগ আছে বলে জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগ আপ্লুত কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছেলে শাহরিয়ার খান আনাসের নিহত হওয়ার ঘটনা বর্ণনা করেন মা সানজিদা খান দীপ্তি। আন্দোলনের যাবার আগে মায়ের জন্য একটি চিঠি লিখেন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। তাতে লেখা ছিল, সে ফিরে না আসলেও তার মা যেন তাকে নিয়ে গর্বিত হয়। সেখানে গিয়ে দেখেন যে একটি স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে আছে। তারপরে উনি বলেছেন, উনি চিৎকার করে দৌড়িয়ে গিয়ে ওই স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকেন, এই বর্ণনা উনি দিয়েছেন। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়। সাক্ষ্য দেওয়ার শেষ পর্যায়ে আনাসের মা আদালতকে বলেন তিনি আসামিদের ফাঁসি চান। উনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। তিনি মারা যাওয়ায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে আইনি ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন। মামলায় আরও 2 জন আন্দোলনকারী সহ 3 জন সাক্ষ্য দেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কমিটি করা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে। রাজধানীতে মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে যতটা সংস্কার হওয়ার কথা ছিল ততটা হয়নি। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন শীর্ষক পর্যালোচনা সভা। আলোচনায় গণমাধ্যমকে জনবান্ধব করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। গণমাধ্যমের যে সুপারিশগুলো আছে সেগুলোর ভিতরে অধিকাংশই বাস্তবায়ন করা অতি প্রয়োজন। সাংবাদিকতার যে অপরাধীকরণ, ওইটাকে আপনাকে অপরাধের আইন দিয়ে অ্যাড্রেস করতে হবে, সাংবাদিকতার আইন দিয়ে না। সাংবাদিকদের চাকুরি সংক্রান্ত যে অসুবিধাটা তৈরি হয় সেটা ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঘটনা যখন ঘটছে আমরা সবাই জানি, মেবি আমরা প্রকাশ্যে বলি না, আগে যেরকম হতো যে কেন লেখা হচ্ছে না, অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না। সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া। গণমাধ্যমের নিজস্ব মেরুদণ্ড, নিজস্ব জার্নালিজম প্রিন্সিপাল দিয়ে চলবে, এর মধ্যে বাইরের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না বা থাকবে না। এই হচ্ছে মিডিয়ার সেলফ রেগুলেশনের ডেফিনেশন। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। সরকার অনেক কিছুই করে দিতে হবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করব। অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট।
এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে। মতবিনিময় সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা ছিলেন। সৈয়দ মাদিহা অদিত, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটি বড় সুযোগ। নির্বাচন সঠিক সময়েই হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তথ্য উপদেষ্টার মত বিনিময়। সূচনা বক্তব্যে আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাটা কেটে যাবে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা। আমরা চাই একটা স্বাধীন মুক্ত গণমাধ্যম, যাতে আমরা কথা বলতে পারি। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল মেকানিজম শুরু করবে। শুধু ফেক নিউজের ব্যাপার না বা গুজবের ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি বলবো এটা একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে, ব্যাপক বড় ইকোসিস্টেম, যেখানে মূলধারার গণমাধ্যমের পক্ষে ওইটাকে ভেদ করে নাগরিক সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এই আলোচনাগুলো বিবেচনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেগুলো যাতে দ্রুত প্রয়োগ করা যায়, সেজন্যে মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া উচিত। সেই কমিটিতে আমাদের প্রতিনিধিরা থাকবেন। তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু মিডিয়া, প্রথম আলো সহ তারা ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। সমাপনী বক্তৃতায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে হবে। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব, এবং গণমাধ্যমে আস্থা ফেরত আনা, এটাও আপনাদের দায়িত্ব। যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই। এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। সুতরাং এটা তো তাদের ভিতরে তাদের বিষয়, তারা এটার ভিতর দিয়ে যাবেন। আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। অনলাইন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উমর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল 10টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বিশিষ্ট এই বুদ্ধিজীবীর মৃত্যুতে বিশিষ্টজনেরা বলেছেন, মুক্ত চিন্তার চর্চায় বদরুদ্দিন উমরের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। কমরেড বদরুদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 10:05 সেখানেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। ওনার লেখা, ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে। আমরা বলতে পারি না উপমহাদেশে এরকম আর কোনো মার্কসিস্ট, আমৃত্যু, কমিউনিস্ট, আপোষহীন মানুষ ছিলেন। যারা এই দেশের একটা বিপ্লবী রূপান্তরকে চিন্তা করবেন, তাদের প্রত্যেকের জন্যই এই দিনটি শোকের। গুণী এই চিন্তাবিদকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমরকে সেখানে রাখা হবে। দুপুরে তাকে দাফন করা হবে জুরাইন গোরস্থানে। এই হসপিটালে আমরা অগাস্টের পসিবলি 22 তারিখে নিয়ে আসছিলাম। আবার 1 সপ্তাহ থাকলেন, 1 সপ্তাহ পর বাসায় নিয়ে বাসায় নেওয়ার পরে আরও কোনো সেন্স বা
হাসপাতাল থেকে বদরুদ্দিন উমরের মরদেহ মিরপুর রূপনগরের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বাসায় গিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের সমবেদনা জানান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানের সমৃদ্ধ প্রকৃতি গড়তে মাদারীপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। রাহাত হুসাইনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণের দ্বার হিসেবে পরিচিত মাদারীপুর, পদ্মা, আড়িয়াল খাঁ ও কুমার নদী বিধৌত এই জেলার পরিবেশ প্রতিবেশের পুনরুদ্ধারে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ বিতরণ ও রোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মাদারীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে আমরা ঝড় ঝঞ্ঝার যে একটা বড় সমস্যায় পড়ি সেটা হলো বজ্রপাত। এই বজ্রপাতকে যদি কমাতে চাই তাহলে কিন্তু আমাদের বড় বৃক্ষ লাগাতে হবে, যেমন তাল গাছ, বৌদ্ধ নারকেল গাছ। এই বৃক্ষ যখন বড় হয়ে যাবে, অনেক বড়, সেই বৃক্ষ কিন্তু এই বজ্রপাতকে টেনে নেয় এবং আর্থিংয়ের কাজ করে এই বড় গাছগুলো। আসুন বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি বৃক্ষরোপণের মাধ্যমে। সবুজায়নের এই উৎসবে শিক্ষার্থী ও শ্রমজীবীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেকটাই ভালো মনে করছি। সুন্দর অর্গানাইজ করেছে যে আমি আসলেই খুব নিজে আনন্দিত। সবুজ শ্যামল পৃথিবী এবং জীবন রক্ষার্থে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, এটির গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণ আন্দোলনের সাথে শরীক হয়ে দেশব্যাপী এটাকে আন্দোলনে আমরা রূপান্তরিত করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের দেশটাকে ফুলে ফলে গাছে বৃক্ষে ঘুরিয়ে দিতে পারবো। বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন, সেটা থেকে দীর্ঘমেয়াদে রেহাই পেতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুড়িয়ে দেওয়া হয়েছে একটি সুউচ্চ ভবন। হামলা হয়েছে স্কুল ভবন, তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের উপর। গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভ মিছিল থেকে 425 জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় আজ রাত 9:28 চন্দ্রগ্রহণ শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে। কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার পর্যাপ্ত বৃষ্টিপাতে রোপা আমন আবাদে খরচ কমেছে চাষিদের। বিগত বছরগুলোতে আমন আবাদের ভরা মৌসুমে চাষিদের জমিতে সেচ দিয়ে রোপা আমনের আবাদ করতে হতো। এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবারে জানাবো প্রকৃতি সংবাদ।
হবিগঞ্জের রেমা কালেঙ্গায় আন্তর্জাতিক শকুন সংরক্ষণ দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে রেমা কালেঙ্গা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেগানগর সরকারি বিদ্যালয়ে শকুন সম্পর্কে সচেতনতায় চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা হয়েছে। পরে শকুন সংরক্ষণ দল এবং স্থানীয় ও ভেটেরিনারি চিকিৎসকদের মতবিনিময় সভা হয়। শকুন সংরক্ষণে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধ এবং বিকল্প নিরাপদ ওষুধ ব্যবহারের উপর জোর দেন বক্তারা। বন বিভাগের কর্মকর্তা, IUCN এর প্রতিনিধি এবং স্থানীয়রা সে সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 50 জন শিক্ষার্থী অংশ নেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ প্ল্যাটফর্মে নিরাপদ, দ্রুত ও কার্যকর আর্থিক লেনদেন সম্পাদনে সফটওয়্যার শপ লিমিটেড SSL এর সাথে সমঝোতা স্মারক সই করেছে পূবালী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, মহাব্যবস্থাপক ইন্দ্রমোহন সূত্রধর ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান মোহাম্মদ রবিউল আলম এবং সফটওয়্যার শপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আলম ইসহাক সহ অন্যরা। সংবাদে এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার জানাবো খেলার খবর। প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ডাকসু নির্বাচনের প্রার্থীরা, শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানা কর্মসূচি। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। লেখক, গবেষক, রাজনীতিক বদরুদ্দিন উমরের মৃত্যু। শোষণহীন সমাজ গঠনে আজীবন সংগ্রামীর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন সোমবার। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাদারীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।